আর প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আজ ভাষণ দেন এবং জনগণের উদ্দেশ্যে তিনি ভাষণ দেন। তিনি যেটা বলেছেন যে কাল থেকে শক্তির উপাসনা পর্ব শুরু হচ্ছে। নবরাত্রির প্রথম দিন থেকে নতুন জিএসটি কার্যকর, সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে নতুন হারে জিএসটি। নবরাত্রির শুরুতে আত্মনির্ভরতার নয়া পদক্ষেপ। কাল থেকে দেশ জুড়ে জিএসটি সাশ্রয় উৎসব। মহিলা থেকে ব্যবসায়ী সবাই এর সুফল পাবেন। এই সিদ্ধান্ত ভারতের অগ্রগতিকে ত্বরান্বিত করবে। দশকের পর দশক পৃথক কর কাঠামোয় ছিল। পৃথক কর কাঠামোয় জর্জরিত ছিল ভারত। সব জায়গায় আলাদা নিয়ম ছিল কর প্রদানে। দেশকে এই পরিস্থিতি থেকে বের করা জরুরি ছিল। জিনিসপত্রের জন্য জায়গায় নিয়ে যাওয়া ব্যয়বহুল ছিল। সব রাজ্যকে সঙ্গে নিয়ে এত বড় সিদ্ধান্ত। এখন থেকে 5% থেকে 18% ট্যাক্স, 90% জিনিস 5% ট্যাক্সের আওতায়। মধ্যবিত্তের জীবনে বড় পরিবর্তন আনবে। দেশের অর্থনীতি আরও মজবুত হবে। ভারতীয় দ্রব্যের মান বিশ্বে আরও উন্নত হবে। রাজ্য ও কেন্দ্র একসঙ্গে কাজ করলে আত্মনির্ভর ভারত হবে। নতুন জিএসটি বাণিজ্যকে আরও উৎসাহী করবে, এমনটাই মন্তব্য প্রধানমন্ত্রীর। কাল থেকে শক্তির উপাসনা পর্ব শুরু হচ্ছে। নবরাত্রির প্রথম দিন থেকে নতুন জিএসটি কার্যকর হবে। সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে নতুন হারে জিএসটি। নবরাত্রির শুরুতে আত্মনির্ভরতার নয়া পদক্ষেপ। কাল থেকে দেশ জুড়ে জিএসটি সাশ্রয় উৎসব। মহিলা থেকে ব্যবসায়ী সবাই এর সুফল পাবে। এই সিদ্ধান্ত ভারতের অগ্রগতিকে ত্বরান্বিত করবে। দশকের পর দশক পৃথক কর কাঠামোয় ছিল। পৃথক কর কাঠামোয় জর্জরিত ছিল ভারত। সব জায়গায় আলাদা নিয়ম ছিল কর প্রদানে। দেশকে এই পরিস্থিতি থেকে বের করা জরুরি ছিল। জিনিসপত্র অন্য জায়গায় নিয়ে যাওয়া ছিল ব্যয়বহুল। সব রাজ্যকে একসঙ্গে নিয়ে এত বড় সিদ্ধান্ত। এখন থেকে 5% থেকে 18% ট্যাক্স, 90% জিনিস 5% ট্যাক্সের আওতায়। মধ্যবিত্তের জীবনে বড় পরিবর্তন আনবে। দেশের অর্থনীতি আরও মজবুত হবে। ভারতীয় দ্রব্যের মান বিশ্বে আরও উন্নত হবে। রাজ্য ও কেন্দ্র একসঙ্গে কাজ করলে আত্মনির্ভর ভারত তৈরি হবে। নতুন জিএসটি বাণিজ্যকে আরও উৎসাহী করবে, এমনটাই মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আপনারা জানেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটু আগেই তিনি জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, ভাষণ দেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে জিএসটির ব্যাপারে তিনি একাধিক প্রকল্পের কথা ঘোষণা করেন এবং কাল থেকে শক্তির উপাসনা পর্ব শুরু হচ্ছে। নবরাত্রির প্রথম দিন থেকে নতুন জিএসটি কার্যকর হবে, এমনটাই জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে নতুন হারে জিএসটি কার্যকর হবে এবং নবরাত্রির শুরুতেই আত্মনির্ভরতার নয়া পদক্ষেপ ভারতের। কাল থেকে দেশ জুড়ে জিএসটি সাশ্রয় উৎসব। মহিলা থেকে ব্যবসায়ী সবাই এর সুফল পাবেন, এমনটাই কিন্তু জানিয়েছেন প্রধানমন্ত্রী। এই সিদ্ধান্ত ভারতের অগ্রগতিকে ত্বরান্বিত করবে। দশকের পর দশক পৃথক কর কাঠামোয় ছিল ভারত। পৃথক কর কাঠামোয় জর্জরিত ভারত ছিল। आत्मनिर्भर भारत अभियान के लिए एक और महत्वपूर्ण और बड़ा कदम उठा रहा है। कल यानी नवरात्रि के प्रथम दिवस 22 सितंबर को सूर्योदय के साथ ही नेक्स्ट जनरेशन जीएसटी रिफॉर्म्स लागू हो जाएंगे। एक तरह से कल से देश में जीएसटी बचत उत्सव शुरू होने जा रहा है। इस जीएसटी बचत उत्सव में आपकी बचत बढ़ेगी और आप अपनी पसंद की चीजों को और ज्यादा आसानी से खरीद पाएंगे। हमारे देश के गरीब, मध्यम वर्गीय लोग, न्यू मिडिल क्लास, युवा, किसान, महिलाएं, दुकानदार, व्यापारी, उद्यमी, सभी को ये बचत उत्सव का बहुत फायदा होगा। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ আপনাদের শোনালাম। আর প্রধানমন্ত্রীর এই ভাষণকে অর্থাৎ প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে কটাক্ষ করলেন
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণ দেওয়া ছাড়া কেন্দ্রের কোনো কাজ নেই, জিএসটিতে রাজ্যের ভাগের টাকা কাটছে কেন্দ্র। আমরাও চাই মানুষের লাভ হোক, নতুন জিএসটির জেরে রাজ্যের আর্থিক ক্ষতি হবে, নতুন জিএসটির জেরে 20,000 কোটি টাকার ক্ষতি। আমরাই বিমা থেকে জিএসটি তুলতে বলেছিলাম, নতুন জিএসটি কেন্দ্রের নয় রাজ্যের কৃতিত্ব, এমনটাই মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টাকা কাটলো আমাদের, প্রচার হচ্ছে ওনাদের। ভিন রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচার চলছে, বাংলা না থাকলে দেশ স্বাধীন হতো না। আগুন নিয়ে খেলবেন না, আগুন নিয়ে খেললে নিজের গায়েও আগুন লাগতে পারে, এমনটাই মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর। ভাষণ দেওয়া ছাড়া কেন্দ্রের কোনো কাজ নেই, জিএসটিতে রাজ্যের ভাগের টাকা কাটছে কেন্দ্র। আমরাও চাই মানুষের লাভ হোক, নতুন জিএসটির জেরে রাজ্যের আর্থিক ক্ষতি হবে, নতুন জিএসটির জেরে 20,000 কোটি টাকার ক্ষতি। আমরাই বিমা থেকে জিএসটি তুলতে বলেছিলাম, নতুন জিএসটি কেন্দ্রের নয় রাজ্যের কৃতিত্ব। টাকা কাটলো আমাদের, প্রচার হচ্ছে ওনাদের। ভিন রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচার চলছে, বাংলা না থাকলে দেশ স্বাধীন হতো না। আগুন নিয়ে খেলবেন না, আগুন নিয়ে খেললে নিজের গায়েও আগুন লাগতে পারে, এমনটাই মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। মরশুমের উৎসবের প্রথম দিনেই কলকাতায় চলল গুলি এবং জিমের মধ্যে গুলি চালানো হয়। 2 রাউন্ড গুলি চালানোর অভিযোগ। হেলমেট ও রেনকোট পরে হামলা, বাইকে 2 দুষ্কৃতী এসে গুলি চালায়। উৎসবের মরশুমে কলকাতায় চলল গুলি, চারু মার্কেটে জিমের মধ্যে গুলি। 2 রাউন্ড গুলি চালানোর অভিযোগ। হেলমেট ও রেনকোট পরে হামলা, বাইকে 2 দুষ্কৃতী এসে গুলি চালায়, এমনটাই কিন্তু অভিযোগ। উৎসবের মরশুমে প্রথম দিনে অর্থাৎ মহালয়ার দিনেই কলকাতায় গুলি চলল এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। চারু মার্কেটে জিমের মধ্যেই গুলি, 2 রাউন্ড গুলি চালানোর অভিযোগ। হেলমেট ও রেনকোট পরে হামলা, বাইকে 2 দুষ্কৃতী এসে গুলি চালায়, এমনটাই অভিযোগ। উৎসবের মরশুমের প্রথম দিনেই কলকাতায় চলল গুলি, চারু মার্কেটের জিমের মধ্যেই গুলি। এই ঘটনা নিয়ে পুলিশ কি বলছেন শোনাবো। এটা অভিযোগ পাওয়া গেছে যে জিমের ভেতরে 2টি লোক এসেছিলেন, তারা মানে আর কি করেছিল। একজনের নামে জিজ্ঞাসাবাদ করার পরে ফায়ারিংয়ের একটা ঘটনা ঘটেছে। তো আমরা বুলেট ক্যাটরিজও পেয়েছি এবং আমরা খোঁজ করছি কে বা কারা এসেছিল, তাদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে এবং ঘটনাটা আন্ডার ইনভেস্টিগেশন আছে। কেউ স্পষ্ট করে কিছু বলতে পারছেন না যে কোনো ফায়ারিংয়ের পারপাস কেন। 2টো পাওয়া গেছে। এটা তো কোনো মোটিভেটেড ঘটনা হতে পারে, কেননা যেহেতু একজনকে জিজ্ঞাসা করে এসেছিল, তার স্ট্রিট পারসেপশন বা সে সম্পর্ক জিনিস আমরা দেখছি এবং বাকি এরা কারা এসেছিল, কোথা থেকে এসেছিল সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করা হচ্ছে এবং আশা করছি আমরা খুব তাড়াতাড়ি ঘটনাটার কিনারা করা যাবে। উৎসবের মরশুমের কলকাতায় চলল গুলি, চারু মার্কেটে জিমের মধ্যেই গুলি চালানো হয় এবং পুলিশের তরফ থেকে কি বললো আপনাদের শোনালাম। আর এই বিষয়ে বডিগার্ড তিনি কি বলছেন শুনুন। দাদা ছিল, জিমে এসেছিল, আমি ছিলাম না, তখন এরকম ঘটনাটা হয়েছে। যখন শুনেছি এরকম গুলিকাণ্ড চালিয়েছে তখন আমি ছুটে এসছি। কোনো ঝামেলা নেই, কোনো ঝামেলা নেই। এটা ওর সাহস, এরকম ঘটনাটা করেছে, ওর ভাগ্য ভালো, থাকলে এরকম করতেই পারত না। হ্যাঁ, ওর কপাল ভালো, যা কিছু থাকুক ওর কপাল ভালো। এ তো আমি বললাম ওর কপালটা ভালো, ওর নসিবটা ভালো ছিল যে আমি সব ছিলাম। কি কারণে চালানো মনে করছেন? এটা কোনো কারণ নেই, বুঝতে পারছি না। হঠাৎ চালিয়ে দিল। ওর তো মনে সাহস বেড়ে গেছে, ওর সাহস হয়ে গেছে। আর এই ঘটনা নিয়ে প্রত্যক্ষদর্শীরা কি জানাচ্ছেন শুনুন। তখন ফার্স্ট ফ্লোর গিয়ে রিসেপশনিস্টকে বললো জয়দাকে ডাকতে। যখন রিসেপশনিস্ট গেছে জয়দাকে ডাকতে, তখন গেটটা পুরো খুলে ও শ্যুট করেছে। 2 রাউন্ড করেছিল, 2টোই গ্রাউন্ডে করেছিল। হ্যাঁ, গ্রাউন্ডে। তখন তুমি ভিতরে ছিলে? হ্যাঁ, আমার কাছেই করেছিল, আমি ওখানে জিম করতেছিলাম তখন। কিরকম অ্যাটায়ারে এসেছিল? মুখ দেখে ও উপর থেকে রেনকোট যেমনি পরা ছিল ব্লু কালারে, আর উপর থেকে হেলমেট পরা ছিল। দেখতে পেয়েছো মুখ? না না, দেখতে পাই। কতজন এসেছিল? 2 জন ছিল। 2 জন ছিল। কম বয়সী বা অল্প কিছু? না, ওটা না 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 না, ওরা বুঝতে এসে কি বললো? কিছু ওরা জাস্ট জিজ্ঞেস করেছে জয়দার জন্য, জিজ্ঞেস করলো, তখন ও ডাকতে গিয়েছে, তখন ও জয় ভিতরে ছিল তখন? ও জিম করছিল ভিতরে। জয় ভিতরে ছিল। উনি কে? জয়টা কে? এদের জিমের মালিক। কি পুরো নাম কি? জয় কর্মাকর।
আর কজন ছিল জিমে তখন সেই সময়? 10-12 জন। ওটা ইন্টেনশনালি, ওটা এমনি ইন্টেনশনালি করা নেই। ও দেখেছিল কি আমি করতে পারতাম, বাট আমি করলাম না। ওটা কি ফ্লোরের দিকে? হ্যাঁ, কারেক্ট। হ্যাঁ, কারেক্ট। কসবা কাণ্ডে পুলিশের চার্জশিটে চাঞ্চল্যকর তথ্য এবং মনোজিৎ মিশ্রই যে ধর্ষণে অভিযুক্ত এমনটাই জানিয়েছে পুলিশ। ডিএনএ রিপোর্টে তার প্রমাণ মিলেছে এমনটাই পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। হকি স্টিক দিয়ে মারার চেষ্টা হয়েছিল, নির্যাতিতার মাথায় আঘাত হয়েছিল, তবুও হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি। প্রমাণ লোপাট করতে ইনহেলার সরানো হয়। ধৃত মনোজিতের হাত অনেক লম্বা, তাই তার এত প্রভাব। ঘটনার একাধিক ভিডিও করা হয়েছিল, পরে কয়েকটি ভিডিও ডিলিট করা হয়। চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের। কসবায় আপনারা জানেন যে এক আইনের ছাত্রী তাকে যেভাবে ধর্ষণ করা হয় এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে মনোজিৎ মিশ্র তৃণমূল নেতা সেই কিন্তু মূল অভিযুক্ত এবং পুলিশের তরফ থেকে এখন যেটা জানানো হচ্ছে, অর্থাৎ পুলিশ চার্জশিট যেটা জানিয়েছেন, পুলিশের চার্জশিটে যেটা জানানো হয়েছে যে মনোজিৎ মিশ্র সেই ধর্ষণ করেছিল এবং ডিএনএ রিপোর্টে তারই প্রমাণ মিলেছে। হকি স্টিক দিয়ে মাথায় আঘাত করার চেষ্টা করা হয়েছিল, নির্যাতিতার মাথায় আঘাত হয়েছিল এবং তবুও তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি। প্রমাণ লোপাট করতে ইনহেলার সরানো হয়। ধৃত মনোজিতের হাত অনেক লম্বা, তাই তার এত প্রভাব, এমনটা কিন্তু মন্তব্য খোদ পুলিশের। পুলিশই এমন মন্তব্য করছে, অর্থাৎ পুলিশই এমন চাঞ্চল্যকর চার্জশিট জমা দিয়েছে। ঘটনার একাধিক ভিডিও করা হয়েছিল, পরে কয়েকটি ভিডিও ডিলিটও করা হয়। চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের, অর্থাৎ যেই মনোজিৎ মিশ্র ধর্ষণের মূল অভিযুক্ত তার বিরুদ্ধেই কিন্তু পুলিশ বলছে যে ডিএনএ রিপোর্টে তারই প্রমাণ মিলেছে যে ধর্ষণে মূল অভিযুক্ত এই মনোজিৎ মিশ্র। দেবীপক্ষের সূচনার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পুজো উদ্বোধন করলেন। শুধু তাই নয়, তার মুখ্যমন্ত্রীর মাথায় কাপড় দেওয়া নিয়েও বিতর্ক সৃষ্টি হয়। মাথায় কাপড় দেওয়ায় কটাক্ষ বিজেপির, হিজাব পরেছেন কটাক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। হিন্দু ভাবাবেগে আঘাত এমনটাই মন্তব্য শুভেন্দু অধিকারীর। বৃষ্টির কারণে মাথায় কাপড় বলছে তৃণমূল। দেবীপক্ষ শুরুর আগেই পুজো উদ্বোধন, মুখ্যমন্ত্রীর মাথায় কাপড় দেওয়া নিয়ে বিতর্ক। মাথায় কাপড় দেওয়ায় কটাক্ষ বিজেপির, হিজাব পরেছেন কটাক্ষ বিরোধী দলনেতার। কি বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শোনাবো। যে কালচার আমাদের পঞ্জিকা শাস্ত্রে আছে, যে কালচারে বেলুড় মঠে স্বামী বিবেকানন্দ দুর্গাপূজা শুরু করেছিলেন, সেটাই হচ্ছে পরম্পরা, সনাতনী পরম্পরা। আর মমতা ব্যানার্জি ঘুরে বেড়াচ্ছে বাঙালি হিন্দু, গুজরাটি হিন্দু, বিহারি হিন্দু, উড়িয়া হিন্দু এসব করার জন্য। কখনো বলে না তুমি উর্দু স্পিকিং মুসলমান, তুমি বাংলা স্পিকিং মুসলমান। মরিয়া প্রয়াস, কারণ ওনার তো অল্প একটু হিন্দু ভোট লাগে, ও তো সলিড একদম দাঁড়িয়ে আছে 32-33% সলিড। ওই জন্য তো আপনি কালকে দেখলেন, আরে বৃষ্টি পড়লে ছাতা ধরার লোক আছে, উনি এখনো সবল, উনি নিজেই ছাতা ধরতে পারেন, তার জন্য হিজাব পরার দরকার নেই। আপনারা শুনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি ঠিক কি বলেছেন। গতকাল হাতিবাগান সর্বজনীন দুর্গা উৎসবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গিয়েছিলেন এবং দেবীপক্ষ শুরুর আগেই মুখ্যমন্ত্রী তিনি পুজো উদ্বোধন করেন। সেই বিষয় নিয়ে যেমন বিতর্ক রয়েছে, পাশাপাশি মুখ্যমন্ত্রীর মাথায় কাপড় দেওয়া নিয়েও বিতর্ক তৈরি হয় এবং মাথায় কাপড় দেওয়াকে কটাক্ষ করেছে বিজেপি। হিজাব পরেছেন কটাক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হিন্দু ভাবাবেগে আঘাত এমনটাই মন্তব্য শুভেন্দু অধিকারীর। তবে তৃণমূল সাফাই দিয়েছে যে বৃষ্টির কারণেই মাথায় কাপড়, এমনটাই বলছে তৃণমূল। 2026-এর নির্বাচন আর মাত্র কয়েক মাস বাকি এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এবার জেলায় জেলায় তৃণমূলের সাংগঠনিক পদে রদবদল। শনিবার নতুন ব্লক ও টাউন সভাপতিদের নাম ঘোষণা করা হয়। রদবদলের পরেই তবে ইস্তফার নেতাদের হাওড়ার গ্রামীণ চেয়ারম্যান পদ থেকে ইস্তফা, বিধায়কের পারফরমেন্সের ভিত্তিতেই রদবদল, এমনটাই বলছে তৃণমূল। জেলায় জেলায় তৃণমূলের সাংগঠনিক পদে রদবদল। শনিবার নতুন ব্লক ও টাউন সভাপতিদের নাম ঘোষণা আর রদবদলের পরেই ইস্তফার হিড়িক। আর এই বিষয়ে আমরা কথা বলেছিলাম তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদারের সঙ্গে, তিনি কি বলেছেন শোনাবো একবার। দলের প্রস্তুতি, দলের নতুন করে বিন্যাস করে নির্বাচন প্রস্তুতি এবং সেই প্রস্তুতির প্রক্রিয়া
তৃণমূল কংগ্রেসই এইরকম গণতান্ত্রিক ভাবে করতে পারে। এই এত বড় একটা দলে যে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় যখন সমস্ত কিছু হচ্ছে তাতে কিছু তো থাকবেই। সমাজের ক্রস সেকশনের ছবি দলের মধ্যেও পাওয়া যায়, যে অখুশি মানসিকতা, অতৃপ্ত আত্মা তো কিছু না কিছু থাকবেই। সম্পূর্ণ একটা ব্যক্তিগত কিছু মানে কি খুবই অল্প সংখ্যক লোকের ব্যক্তিগত একটা মতামতের ঘটনা। যারা পদত্যাগ করেছেন তাদের নিজেদেরকেই দাঁড়াতে হবে আয়নার সামনে। আপনারা শুনলেন জয়প্রকাশ মজুমদার, তিনি নিজেই বলছেন যে তৃণমূল দলেই রয়েছে কিছু অতৃপ্ত আত্মার। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে, তিনি কি বলেছেন একবার শোনাবো। তৃণমূল কংগ্রেস তারাবার ছাড়াই বাছাই, যেখানে গোটাটাই পোকা লেগে গেছে সেখানে আর কোথায় ঝাড়াই বাছাই করবে? চোর তাড়িয়ে চোর আনা, এটাই তো তৃণমূলের কাজ। এর বাইরে আর কি আছে? যেটাকে সরিয়েছে সেটাও চোর, যেটাকে আনছে সেটাও চোর, যে তাড়াচ্ছে বা সরাচ্ছে সেটাও চোর, আর যেটা বসে আত্মার তৃপ্তির কথা বলছে সেটাও চোর। অতএব চুরির কারণে জেলও খেটেছে। অতএব সেই কারণে আমরা পরিষ্কার মনে করি যে এই জাতীয় পার্টিতে যেখানে চোরই সর্বস্ব, চৌর্যবৃত্তি একমাত্র ডিগ্রি, সেখানে এই রদবদল হলো কি চোরের বদল হলো, ওতে কিচ্ছু আসে।